আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এরিয়া আন্ডার নর্মাল কার্ভ। সো গত ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এরিয়া আন্ডার স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ, অর্থাৎ ফাই জেড বা ফাই কে। সো এটা শুরু করার আগে আমি এটা গত ক্লাসে শেয়ার করা হয়নি যে ডিউ টু সিমেট্রি, অর্থাৎ এফ জেড যেহেতু সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সো ফাই জেড যদি মাইনাস ইনফিনিটি থেকে জেড লেখা যায় তাহলে আমরা ফাই মাইনাস জেড লিখতে পারবো 1 - 5 জেড। সো এটা আমরা একটু মাথায় রাখতে পারি। দেন আমাদের মানে শুধু পজিটিভ ভ্যালুটা মনে রাখলে, যেমন ফর এক্সাম্পল আমাদের বের করতে বলা হলো 5 - 2, দেন আমরা এটাকে 1 - 5 2 করলে আমাদের মান চলে আসবে। ওকে, তো আমরা গত ক্লাসে এই পর্যন্ত দেখেছি, আজকে আমরা এখান থেকে শুরু করব। সো এখানে আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে সাপোজ দ্য হাইট ইন সেন্টিমিটার অফ স্কুল বয়েজ ইজ নর্মাল ডিস্ট্রিবিউটেড উইথ মিন 150 সেন্টিমিটার অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10 সেন্টিমিটার, দ্যাট ইজ এক্স ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন 150 অ্যান্ড ভেরিয়েন্স 10 স্কোয়ার, দ্যাট ইজ সিগমা হচ্ছে 10। তাহলে আমাদের এখানে যেটা গিভেন সেটা হচ্ছে মিউর মান হচ্ছে 150 আর এখানে সিগমা হচ্ছে আমাদের 10। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট এক্স ইজ লেস দেন 140, দেন হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট এক্স ইজ গ্রেটার দেন 145, অ্যান্ড দেন হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট এক্স ইজ বিটুইন 155 to 165। ওকে, তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এক্স ইজ লেস দেন 140 এই মানটা বের করব। আসলে এটার প্র্যাকটিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে যে 100% স্টুডেন্টের মধ্যে কত পার্সেন্ট স্টুডেন্টদের হাইট 140 নিচে, প্রপোর্শন অফ স্টুডেন্টস হুজ হাইটস ইজ বিলো 140। তাহলে আমরা এক্স ইজ লেস দেন 140 এটার জন্য আমরা যেটা করব যে আমাদের এখানে আমরা ট্রান্সফর্ম করবো এটাকে জেডে। সো জেডে ট্রান্সফর্ম করতে হলে আমাদেরকে যেটা করতে হবে এক্স মাইনাস মিউ বা সিগমা লিখতে হবে। সো এখানে একই কাজ করতে হবে, 140 থেকে আমরা আমাদের যে মিউ 150 এটা বাদ দিব এবং সিগমা 10 দিয়ে আমরা ভাগ করব। দেন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ জেড ইজ লেস দেন -1 উইচ ইজ 5 - 1। তাহলে 5 - 1-এর জন্য আমরা আমাদের টেবিল থেকে যদি দেখি তাহলে 5 - 1 এটা হচ্ছে -1 আমাদের জেডের ভ্যালু, এবং এদিকে 0 যেহেতু নিব আমরা, সো যেহেতু -1 শুধু, সো 0-র জন্য আমাদের এখানে মান আসে 0.1587। অথবা আপনারা এটা এভাবেও ক্যালকুলেট করতে পারেন, 1 মাইনাস যেহেতু 5 - 1 5 জেড, সো আমরা 1 নিয়েও কাজ করতে পারবো, সেম রেজাল্ট আসবে। সো আপনারা এটা চেক করে দেখবেন 1 - 5 একই রেজাল্ট আসে কিনা, অবশ্যই একই রেজাল্ট আসবে। ওকে, 5 - 1 বা 5 একই রেজাল্ট অবশ্যই আসবে। এখানে 1-এর জন্য 51.8413। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে এখানে 1 - 0.8413 এটার মান আসে 15.1587। আচ্ছা, তাহলে আমরা নেক্সট চলে যাই, সেটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 145। তাহলে একইভাবে আমরা ট্রান্সফরমেশনটা করব, এখানে একইভাবে ট্রান্সফরমেশনটা করব 145 মাইনাস সেম মিন 150 অ্যান্ড ডিভাইড বাই সিগমা ইকুয়ালস টু 10। দেন উই হ্যাভ জেড ইজ গ্রেটার দেন -0.5। সো গ্রেটার দেন টাইপের যদি থাকে জেডের ভ্যালু, এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে জেড ইজ গ্রেটার দেন 1.64, বা আমরা মূল ফর্মুলা যেটা সেটা হচ্ছে আমাদের গ্রেটার দেন টাইপের যদি থাকে তাহলে আমরা এটাকে 1 - 5 কে হিসেবে লিখব। যদি জেড গ্রেটার দেন ইকুয়াল কে থাকে তাহলে সেটাকে আমরা লিখব 5 কে। সো আমরা এটাই এখানে অ্যাপ্লাই করব, সে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি 1 - 5, এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু হুইচ ইজ -0.5। সো 1 - 5 -1.5, সরি -0.5, এটার জন্য আমাদের যে ভ্যালুটা আমি আরেকবার একটু দেখে নিচ্ছি, আমাদের মানটা হচ্ছে অনলি -0.5। সো -0.5, দিস ইজ -0.5, আর এদিকে যেহেতু 0 আমাদের আর কোনো ডিজিট নেই, সো আমাদের এই ভ্যালুটা আসছে 3085। তাহলে আমরা পাচ্ছি 0.3085। ওকে, আমরা যদি 1 -
3085 করি তাহলে আমাদের 6.6915 আসবে, 0.6915 বা 14, হয়তো এটা ক্যালকুলেটর থেকে নেওয়া হয়েছে বা সো একটু হয়তো ডিফারেন্ট, বাট আমাদের সেম মানি আসবে 69.14 অর 15%। একইভাবে যদি আমাদের বিটুইন থাকে এক্সের ভ্যালু, তাহলে আমরা ট্রান্সফরমেশনটা দুই দিকে করতে হবে, এক্সটা মাঝখানে থাকবে এক্স মাইনাস মিউ বাই সিগমা, যেটার জন্য আমরা জেড পাবো, আর বাম দিকে একই ট্রান্সফরমেশন করবো আমরা 155 থেকে মিউর জায়গায় এখানে আমরা 150 বসাবো আর সিগমার জায়গায় আমরা 10 বসাবো। সো একই কাজ ডান দিকেও করতে হবে। দেন আমরা যেটা পাবো সেটা হচ্ছে probability of z is between 0.5 to 1.5। সো আমাদের এটা থার্ড রুল। এটা আমরা থার্ড রুল যেটা দেখেছি সেটা হচ্ছে যদি বাউন্ডেড থাকে তাহলে আমরা এটাকে লিখবো 5k2 মাইনাস 5k1 হিসেবে। সো আমাদের এখানে আপার ভ্যালু হচ্ছে 1.5, সো আমরা এটা লিখবো 1.5 মাইনাস 5.5, এবং আমরা যদি এটা টেবিল থেকে বা ক্যালকুলেটর ইউজ করি তাহলে এটাই আসবে অ্যাপ্রক্সিমেটলি। সো এইভাবে আমরা করতে পারবো। এখন এটা হচ্ছে থিওরিটিক্যাল, বাট যদি প্র্যাকটিক্যালি আমরা সিমুলেশন করি যে আমাদের 100টা র্যান্ডম 100টা ভ্যালু আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে সিমুলেশন করি, এবং যেটার মিন হচ্ছে 155 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10। সো আমি এখানে একটা সিমুলেশন করেছি, এখানে আমাদের এক্সের টোটাল ভ্যালু হচ্ছে 100টা, এবং এগুলোর অন অ্যাভারেজে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাপ্রক্সিমেটলি 150 এবং 10ই হবে। সো আমি এখানে প্রথমে সামারিটা যদি দেখি, সামারি অফ এক্স, সো আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম হচ্ছে 128 অ্যান্ড ম্যাক্সিমাম 176.5, আর মিডিয়ান আমাদের আসছে 150.8 অ্যান্ড মিন হচ্ছে 151.4। ওকে, বাকি ফার্স্ট কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারও এখানে দেখাচ্ছে। সো আমরা এটা দেখলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10.6 ক্লোজ টু 10। সো ফার্স্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে হাউ মেনি অবজারভেশন ইজ বিলো 145। সো এটা আমরা কীভাবে করব, তার মানে এক্সের মান 140 চেয়ে কম এরকম ভ্যালু কয়টা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এটা যদি আমরা দিই একটা বুলিয়ান অ্যালজেব্রা ট্রু ফলস আকার আসবে। তো ট্রু যেগুলো সেগুলো হচ্ছে এক্স ইজ লেস দেন 45, সেগুলোর জন্য এই ভ্যালুগুলো ট্রু আসছে। সো বাইনারি কেস এটা আমরা যদি সাম করি তাহলে এক্সের ভ্যালু 140 চেয়ে ছোটো আসে এরকম আমরা পাচ্ছি 15টা, আর আমাদের অরিজিনাল ডাটা কি বলে সেটাও কিন্তু 15%ই অলরেডি আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এক্সের ভ্যালু 140 চেয়ে ছোটো, আমরা পেয়েছি 15%, আর আমাদের ডেটা সিমুলেশন করে আমরা যে দেখলাম যে এক্সের ভ্যালু 140 চেয়ে কম এরকম 15টা আছে। তো 100টার মধ্যে যদি 15টা থাকে তাহলে আমাদের পার্সেন্টেজ হচ্ছে 15% বা প্রবাবিলিটি 1.15। একইভাবে আমরা যদি বলি যে এক্সের ভ্যালু 145-এর চেয়ে বড় এরকম কয়টা ভ্যালু আছে বা প্রপোর্শন কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 76%। এটা কিছুটা একটু ফ্ল্যাকচুয়েশন বেশি হয়েছে, বাট খুব বেশি না, আকাশ পাতাল তফাৎ না, মোটামুটি ক্লোজ, যেহেতু এটা সিমুলেটেড ডেটা। ফাইনালি আমরা যদি দেখি যে এক্সের ভ্যালু লেস দেন, আমরা আগে গ্রেটার দেনটা ইউজ করি, এক্সের ভ্যালু গ্রেটার দেন 145 অ্যান্ড এক্স ইজ লেস দেন 165, তাহলে আমরা 24% অবজারভেশন পাচ্ছি যেগুলোর ভ্যালু এই দুইটা এক্সের ভ্যালু এই দুইটা লিমিটের মধ্যেই থাকে। সো আমাদের ট্রু যেটা আসছে থিওরিটিক্যালি সেটা 24%। সো উই হ্যাভ ভেরি ক্লোজ অ্যাপ্রক্সিমেশন from this data by simulating a normal distribution normal variable। তো আমাদের এইভাবে আমরা ম্যাথগুলো সলভ করব। এখন আমি চলে যাচ্ছি, আমরা রিভার্স নর্মাল কার্ভের রিভার্স ইউজটা দেখবো আমরা, অর্থাৎ ইনভার্স ফাংশনের মতো ব্যাপারটা, ইউজিং দ্য নর্মাল কার্ভ ইন রিভার্স। সাপোজ আমরা এতক্ষণ যেগুলো দেখেছি সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ ফাই জেড, অর্থাৎ প্রবাবিলিটি অফ জেড ইজ লেস দেন জেড। তো এটা আমরা বের করেছি টেবিল থেকে। এখন এটা বিপরীতটা থাকবে, ধরুন আমরা এখানে জেডটা দিয়ে দিলাম, জেডটা আননোন আমাদের, বাট এখানে আমি একটা প্রবাবিলিটি অ্যাসাইন করলাম সেটা 0.5, অর্থাৎ কোন ভ্যালুর নিচে আমাদের 50% অবজারভেশন থাকবে, এখানে 0। সো আমরা জেডের ভ্যালু কত হলে, তা আমরা যেহেতু এটা সিমেট্রিক, সো বোঝা যাচ্ছে জেডের ভ্যালু এখানে 0 হলে এটা 50% অবজারভেশন থাকবে। এখন যদি বলা হয় যে ফাই, আমার এখানে জেডটা আমি জানি না, বলা হলো কোন ভ্যালুর নিচে 70% অবজারভেশন আছে।
সো আমাদের 70% অবজারভেশনের জন্য জিরো অবশ্যই ডান দিকে চলে যাবে। সো এই জেডটা কিন্তু আমরা এখন জানি না, এই জেডটা আমাদের বের করতে হবে ফর হুইচ উই হ্যাভ 70% এরিয়া। তো এটা হচ্ছে মূলত ইনভার্স প্রবাবিলিটি। সো আমাদের অর্থাৎ ইনভার্স প্রবাবিলিটি মানে এই প্রবাবিলিটিটা ক্যালকুলেট করে আমরা জেডের ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে ফর্মুলা হচ্ছে সাপোজ উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড বাট উই নো দ্য ভ্যালু অফ পি, পি ইজ নোন, দেন উই ক্যান রাইট ফাই জেড ইকোয়াস টু পি, দেন জেড ইকোয়াস টু ফাই ইনভার্স পি। ওকে, ফাই ইনভার্স পিটা কীভাবে বের করতে হয় সেটা আমি এখন দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। 3 নম্বর এক্সাম্পল, এখানে সিম্পল একটা ম্যাথ, সেটা হচ্ছে গিভেন দ্যাট জেড ইজ লেস দেন ইকুয়াল জেড ইকুয়ালস টু 0.9495। তাহলে পি এর ভ্যালু 0.9495-এর জন্য জেডের ভ্যালু কত, ফাইন্ড দ্য ভ্যালু অফ জেড। তাহলে আমরা যদি এটাকে স্কেচ করি, আসলে এটা কি চাচ্ছে আমাদের কাছ থেকে, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ জেড ইজ লেস দেন স্মল জেড ইকুয়াল টু 0.9495। তাহলে আমরা যদি স্কেচ করি এটাকে, আসলে কি বোঝাচ্ছে, আমরা জানি যে মাঝখানে এখানে জিরো আছে যেহেতু স্ট্যান্ড নর্মাল কার্ভ। সো 94.95%, সো আমাদের মোস্ট অফ দ্য এরিয়া, তার মানে জেডের ভ্যালুটা অবশ্যই ডান দিকে থাকবে। আমরা এই ভ্যালুটা জানি না, এখানে কত বসালে এটার আন্ডারে যে এরিয়াটা আছে সেটা 94% হবে, আমরা এটা জানি না। তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে ইন জেনারেল আমরা এটাকে লিখবো, এটা হচ্ছে আমাদের ফাই স্মল জেড ইকুয়াল টু দিস প্রবাবিলিটি দ্যাট ইজ 0.9495। তাহলে আমরা টেবিল ইউজ করে এটা কীভাবে সলভ করব, তাহলে আমরা এটা দেখি একটু। আমরা আগে যেটা করেছি সেটা হচ্ছে আমরা জেডের ভ্যালু দেওয়া থাকতে আমরা প্রবাবিলিটি বের করেছি, এখন আমাদের এটা দেওয়া থাকবে, ভিতরের প্রবাবিলিটিগুলো দেওয়া থাকবে, বাট আমরা জেডের ভ্যালুটা বের করব। তো আমাদের ভিতরের প্রবাবিলিটিটা অনেক হাই, সো আমরা একটু নিচের দিকে যাই, 9495 মেবি, আমি আরেকবার দেখে নিচ্ছি, 9495, 0.9495। ওকে, 0.9495-এ আমরা এখানে একটু সার্চ করি 9495 কোথায় থাকতে পারে, 9418 পাওয়া গেল, 9495 এটা এখানে আমরা পেয়েছি 9495, 0.9495, দিস ইজ দ্য ভ্যালু অফ পি, দ্যাটস ইট প্রবাবিলিটি। এখন এটার করেসপন্ডিং জেড ভ্যালুটা আমরা কীভাবে বের করবো, সো এটার করেসপন্ডিং বাম দিকে আছে 1.6 আর উপরে আছে 1.04। তাহলে আমরা জেড ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে 1.6-এর সাথে আমরা যোগ করব 0.04 হুইচ উইল গিভ আস 1.64। তাহলে আমরা এখানে যেটা পেলাম অর্থাৎ জেড ইকুয়ালস টু ফাই ইনভার্স 0.9495, এটা আমরা পেলাম টেবিল থেকে 1.64। তাহলে জেড ভ্যালু আমরা পেলাম 1.64। ওকে, তাহলে এভাবে আমরা ইনভার্স ইনভার্স প্রবাবিলিটির জন্য আমরা জেড ভ্যালু ক্যালকুলেট করব ইনভার্স সিডিএফ থেকে। ওকে, আমরা নেক্সট চলে যাই, এক্সের সাথে রিলেশন কি। সে আমাদের এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটা অবশ্যই স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল না, এবং এক্ষেত্রে আমাদের স্মল এক্সটা আননোন, তার মানে এবং পিটা দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে এক্সের সাথে আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের যে সিডিএফ সেটার ইনভার্স প্রবাবিলিটির সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মিউ প্লাস জেড ইন্টু সিগমা, যেখানে জেড হচ্ছে ফাই ইনভার্স পি। সো এটা আসলে খুব সহজেই দেখানো যায়, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে আমরা জানি না এক্স ইজ ফলো, এতটুকু জানি যে এক্স ইজ ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ অ্যান্ড ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে যে ফর এক্সাম্পল এক্স ইজ লেস দেন ইকুয়াল এক্স, ওকে, এবং এটার সম্ভাবনা দেওয়া আছে 0.95, দ্যাট ইজ 95%। তাহলে এটার মানে কি, আসলে এটার মানে আমরা যদি এটাকে স্কেচ করি তাহলে আমাদের মাঝখানে, যেহেতু এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সো মাঝখানে থাকবে মিউ। সো কোন ভ্যালুটার নিচে 95% এরিয়া থাকবে, সো দিস ইজ 95% এরিয়া, দ্যাট ইজ 0.95। সো 95% এরিয়া এক্সের কোন ভ্যালুর জন্য থাকবে, ওকে। তা আমরা তো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করি, সো আমরা সরাসরি এটা যদি আমরা লিখি এফএক্স লিখতে পারবো। সো এফএক্স ইকুয়ালস টু ফাইয়ের সাথে এটা রিলেট করা যায় না, সো আমরা এখানে আগের মতো আমরা যদি এটাকে স্ট্যান্ডার্ডাইজড করি, তাহলে এখানে আসবে এক্স মাইনাস
মিউ বাই সিগমা, আর এখানে স্মল এক্স মাইনাস মিউ বাই সিগমা। আমি এখানে এই প্রবাবিলিটিটাকে বারবার 0.95 না লিখে ইন জেনারেল আমি এটা পি দিয়ে ডিনোট করলাম। আমাদের এখানে শুধু ট্রান্সফরমেশন, ডান দিকে কোনো ট্রান্সফরমেশন নেই। দেন আমরা এটা কি লিখতে পারবো, প্রবাবিলিটি অফ জেড লেস দেন আমাদের এখানে যে মানটা আছে সেটাই, কারণ আমরা মিউর মান জানি বাট এক্সের মান জানি না, এটা আমাদের বের করতে হবে। সো আমরা এটা লিখতে পারবো। ফাইনালি আমরা যেটা লিখবো, আমরা প্রবাবিলিটি অফ জেড লেস দেন ইকুয়াল, এখানে এটা অবশ্যই একটা ভ্যালু, দিস ইজ এ জাস্ট এ ভ্যালু। সো আমরা এটাকে লিখতে পারবো ফাই, আগে আমাদের এখানে যদি কে থাকতো আমরা কে লিখতাম, বাট আমরা এখানে কে এর জায়গায় যেটা পেয়েছি সেটা হচ্ছে এক্স মাইনাস মিউ বাই সিগমা ইকুয়ালস টু পি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক্স মাইনাস মিউ বাই সিগমা ইকুয়াল টু ফাই ইনভার্স পি, যেটাকে আমি স্মল জেড দিয়ে প্রকাশ করব। সো আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মিউ প্লাস সিগমা ইন্টু জেড। ওকে, যে জেড মানে কি, ফাই ইনভার্স পি। তো এটি মূলত এখানে বোঝানো হচ্ছে যে আমরা যদি এরকম সম্পর্ক থাকে তাহলে সরাসরি আমরা এক্সকে রিপ্লেস করতে পারবো মিউ প্লাস জেড সিগমা। এটার আমরা প্রুফটা দেখলাম। ওকে, তো আমরা নেক্সটে একটা প্রবলেম সলভ করি। এখানে এক্স ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন 150 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10. Find the value of x such that x is less than equal x 0.9495, অর্থাৎ x এর মান কোন ভ্যালুর নিচে থাকলে, কোন ভ্যালু পর্যন্ত 94% এরিয়া কভার করে। সো আমাদের আমরা আগে এই প্রবাবিলিটির জন্য ফাই ইনভার্সটা বের করব, দ্যাট ইজ জেড বের করব, স্মল জেড। সো জেড ইকুয়ালস টু ফাই ইনভার্স 0.9495, এটা অলরেডি আমরা দেখেছি, এটা 1.64। দেন আমরা এক্স ইকুয়ালস টু এই ফর্মুলা ইউজ করে এক্সের মানটা পেয়ে যাব। সো এক্স ইকুয়ালস টু মিউ প্লাস জেড ইন্টু সিগমা হুইচ ইজ 166.4। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এখানে মিন ভ্যালু হচ্ছে 150 এক্সের জন্য এটা, আর এখানে হচ্ছে 166.4, এই পর্যন্ত ভ্যালুতে আমাদের 94.95% এরিয়া আমাদের কাভার করে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো নাও ইউ টার্ন, given that x follow normal distribution with mean 150 and standard deviation 10. So you have to find the value of small x such that probability of x is greater than equal x equals to 0.025. সো এখানে আমাদের একটা জিনিস কেয়ারফুলি খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে গ্রেটার দেন টাইপ আছে। সো আমরা এটাকে আগে লেস দেন টাইপ নিয়ে যেতে হবে। আমি এখানে এক্সের মানটা লিখেছি। সো আমরা এটা একটু সলভ করে দেখি আসলে এটা কি ব্যাপারটা। আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন এক্স ইকুয়াল টু একটা প্রবাবিলিটি দেওয়া আছে, এটা আমি আপাতত লিখলাম না, এটা দেওয়া আছে 0.025 পয়েন্ট। আচ্ছা, আমি জাস্ট পি দিয়ে এটাকে ডিনোট করলাম, স্মল পি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা জাস্ট এটাকে 1 মাইনাস করে দিব আমাদের পিডিএফের সাথে, সরি সিডিএফের সাথে, যেহেতু এটা লেস দেন গ্রেটার দেন টাইপ আছে, সো আমরা লেস দেন লিখব ইকুয়াল টু পি। আচ্ছা, দেন আমরা এটাকে যেটা লিখবো সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন স্মল এক্স, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস পি। ফাইনালি আমরা এখানে একটা ভ্যালু পাবো, এটা হচ্ছে 1 মাইনাস 025, 1 মাইনাস 0.025। সো 1 মাইনাস 0.025, এটা যদি আমরা বের করি তাহলে আসে আমাদের 0.975। আমাদের এখানে তাহলে এই মানটা হচ্ছে 0.975। তাহলে আমরা সরাসরি এটার সাথে এটা যদি রিলেট করি আমরা সরাসরি লিখতে পারি, যেহেতু আমরা লেস দেন টাইপ আমাদের আসছে। আমরা এটা আরেকটু খেয়াল করি আরেকবার, যদি আমাদের লেস দেন ইকুয়াল, যেহেতু এটা কন্টিনিউয়াস, সো লেস দেন ইকুয়াল আর লেস দেন এক্স একই, এটা যদি থাকে এরকম তাহলে আমরা এক্স ইকুয়ালস টু সরাসরি এটা লিখতে পারবো স্মল এক্স। সো আমাদের এখানে স্মল এক্স ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে মিউ প্লাস, এখানে আমাদের প্রবাবিলিটি হচ্ছে 0.975 জেড ইন্টু সিগমা।
তা আমাদের এই প্রবলেমে মিউর মান আমরা জানি, মিউর মান হচ্ছে আমাদের 150, দেন জেডটা আমরা 10, সিগমার মান মোস্ট প্রবলি 10। এখন আমরা জেডটা বের করব। ওকে, তাহলে জেডটা হচ্ছে স্মল জেড, যেটা জেড হচ্ছে আমাদের ফাই ইনভার্স আমাদের এই প্রবাবিলিটিটা 0.975। সো আমরা আমাদের টেবিলে চলে যাই। 0.975 কোথায় আছে এটা আমাদের একটু বের করতে হবে। তা আসলে একটু খুব বেশি সময় লাগবে না, একটু খেয়াল করলে বোঝা যাবে, সিকোয়েন্সটা আমরা পেয়ে যাবো খুব সহজেই। 0.975 এই ভ্যালুটা আমাদের আছে মোস্ট প্রবলি এখানেই কোথাও থাকবে। আমরা যেটা পেলাম এখানে হচ্ছে 0.975 আছে। সো 0.975-এর জন্য আমাদের জেডের ভ্যালুটা কত, 1.9, আর এদিকে আমাদের 0.06, সো আমরা পাচ্ছি 1.96। আমরা তাহলে এখানে পেলাম 1.96, তাহলে আমরা এখানে পেলাম 1.96। তা আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমাদের ফাইনালি যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 169.6। ওকে, 169.6। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা যদি এটাকে স্কেচিং করি তাহলে আমাদের মূল কোশ্চেন ছিল যে এক্সের কোন ভ্যালুর জন্য এই প্রবাবিলিটিটা, অর্থাৎ কোন ভ্যালু হচ্ছে কোন ভ্যালু উপরে 2.5% এরিয়া আছে। তো তাহলে তার মানে দেখা যাচ্ছে আমাদের এই ভ্যালুটা যেহেতু 169 মাঝখানে যেহেতু মিউ, এটা হচ্ছে 150 আর এটা হবে 169.6। সো আমাদের এই এরিয়াটা হচ্ছে মূলত 2.5%। ওকে, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে probability of x is greater than 169.6, এটার সম্ভাবনা হচ্ছে 0.025 অথবা 2.5%। ওকে, তাহলে আমরা আমাদের এটা বুঝলাম। এখন আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে একটা প্রবলেম আছে, এটা আপনারা ওয়ালপুলের এক্সারসাইজ 6.4-এ পেজ নাম্বার 186-এ পাবেন। তো এখানে একটা প্রবলেম, প্রথম দুইটা প্রবলেম আপনারা আশা করি পাবেন। এখানে একটা পিস্টন রিংয়ের কথা বলা হচ্ছে, যেটার ইনসাইড ডায়ামিটারের পরিমাপ হচ্ছে, মিন ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার আর স্ট্যান্ড ডেভিয়েশন হচ্ছে 0.03 সেন্টিমিটার। সো আমাদের এখানে তাহলে এক্সটা হচ্ছে ডায়ামিটার এবং আমাদের মিউ হচ্ছে আমাদের এখানে 10 আর সিগমা হচ্ছে 0.03। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট প্রপোর্শন অফ রিংস উইল হ্যাভ ইনসাইড ডায়ামিটার এক্সিডিং মানে হচ্ছে অতিক্রম করা অর্থাৎ বেশি। তার মানে আমাদের এ হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 10.75। তো আমরা এটা জানি যে কীভাবে এটা সলভ করতে হবে, তো আশা করি আপনারা এটা সলভ করতে পারবেন। নেক্সট আমাদের যেটা চাওয়া হচ্ছে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট এ পিস্টন রিং উইল হ্যাভ এন ইনসাইড ডায়ামিটার বিটুইন 9.97 অ্যান্ড 10.03। সো বিটুইন থাকলে আমরা জানি এটা কীভাবে সলভ করতে হবে। সো আমাদের প্রবাবিলিটি হবে এটা বিটুইন 9.97, দিস ইজ 9.97, এক্স ইজ গ্রেটার দেন অ্যান্ড আপার লিমিট হচ্ছে আমাদের 10.03। সো এটাকে আমরা সলভ করলে এক্সের মান আমরা আমরা প্রবাবিলিটিটা পেয়ে যাব। আমরা জানি এটা কীভাবে সলভ করতে হয়। ফাইনালি যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বিলো হোয়াট ভ্যালু অফ ইনসাইড ডায়ামিটার উইল 15% অফ দ্য পিস্টন রিং ফল, বিলো হোয়াট ভ্যালু। তার মানে আমরা যদি এটা সিটা আগে আমরা স্কেচটা করি, আমাদের এটা হচ্ছে আমাদের নর্মাল কার্ভ, নট স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ। সো বিলো হোয়াট ভ্যালু ইনসাইড ডায়ামিটার উইল 15%, তাহলে আমাদের অবশ্যই 15% কম হবে। সো আমাদের এখানে এই ভ্যালুটা আমরা জানি না, যেটার নিচে 15% আমাদের অবজারভেশন থাকবে। সো এটা হচ্ছে প্রবাবিলিটি ইন টার্মস অফ প্রবাবিলিটি 0.15। তাহলে আমাদের কোশ্চেন এখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে এক্স ইজ লেস দেন আননোন এক্স স্মল এক্স ইকুয়াল টু 0.15।
সো আপনারা অলরেডি জানেন এটা কীভাবে সলভ করতে হয়। দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি মিউ প্লাস সিগমা ইন্টু জেড। জেড মানে হচ্ছে এখানে জেড মানে হচ্ছে ফাই ইনভার্স ফাই ইনভার্স 0.15। ওকে, ফাই ইনভার্স 0.15। তাহলে আমরা আমাদের টেবিল থেকে 0.15টা ভিতরের ক্যালকুলেশন মানে ভিতরের প্রবাবিলিটিটা আমরা একটু সার্চ করব। সো 15 আসলে এক্স্যাক্টলি কোনোটাই নেই, এখানে একটা আছে এখানে একটা আছে। সো আমরা এখানে 0.14 নিতে পারি না কারণ 4-এর পরে 4 আছে। সো 0.146 যদি আমরা নিই তাহলে এটাকে 2 ডিজিট নিলে 0.15 আসে। আমার কাছে মনে হচ্ছে এটাই অ্যাপ্রক্সিমেট। সো আমরা এটার জন্য যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে জেডের ভ্যালু হচ্ছে -1 আর এদিকে হচ্ছে -0.05, তার মানে -1.05 সরি -1 প্লাস -0.05 উইল গিভ আস -1.05। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই মানটা হচ্ছে -1.05। সো আমরা মিউর ভ্যালু জানি 10, সিগমার ভ্যালু 0.03 আর জেডের ভ্যালু -1.05 করলে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব। নাও আমি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিওরেম নিয়ে আলোচনা করব যেটাকে আমরা বলি সেন্ট্রাল লিমিট থিওরেম, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরেম। সো আমরা একটু কেয়ারফুলি খেয়াল করি। সেন্ট্রাল লিমিট থিওরেমের প্রচুর অ্যাপ্লিকেশান আছে। তো এটা আপনারা ব্যারনের পেজ নাম্বার 93-তে পাবেন। এখানে আমাদের যেটা কোশ্চেন সেটা হচ্ছে যেটা থিওরেমটা যেটা বলে সেটা হচ্ছে আমরা যদি বলি যে x1 x2 এভাবে অনেকগুলো সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল, এখানে প্রত্যেকটা কিন্তু র্যান্ডম ভেরিয়েবল। তো এগুলো যদি সেম মিন থাকে অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্সআই যদি সেম হয় অর্থাৎ মিউ হয় সবগুলোর জন্য সেম হয়, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও যদি সেম হয় অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সও যদি সিগমা হয়, এবং এসএনটা যদি সাম অফ র্যান্ডম ভেরিয়েবল হয় দ্যাট ইজ এসএন ইকুয়ালস টু সাম অফ এক্সআই x1 প্লাস x2 এভাবে এন পর্যন্ত। তাহলে আমরা এসএনটা যেহেতু সাম অফ র্যান্ডম ভেরিয়েবল, সো এটার এক্সপেক্টেড ভ্যালু আমরা এখানে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে এন মিউ, আর এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিগমা ইন্টু √n। আমি ডেরিভেশন বেশি আলোচনা করব না, জাস্ট আমরা রেজাল্টটা দেখব। তাহলে সেন্ট্রাল লিমিট থিওরেম যেটা বলে সেটা হচ্ছে আমরা যদি এই সামটাকে স্ট্যান্ডার্ডাইজড করি, দ্যাট ইজ যদি n টেন্ডস টু ইনফিনিটি হয় দেন স্ট্যান্ডার্ডাইজ সাম হচ্ছে আমাদের মূল ভেরিয়েবল থেকে আমরা এক্সপেক্টেড ভ্যালু বাদ দিব আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করব। তাহলে এসএন মাইনাস এক্সপেকটেশন এসএন হুইচ ইজ এন মিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসএন হচ্ছে সিগমা ইন্টু √n। এটা দিয়ে যদি ভাগ করা হয় যে কোয়ান্টিটিটা আসবে অর্থাৎ যে নতুন আমরা র্যান্ডম ভেরিয়েবলটা পাবো এটা অ্যাপ্রক্সিমেটলি ফলো করবে নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন 0 আর 1। তার মানে আমরা স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভের সাথে এটাকে ম্যাচ করতে পারবো। সো এটা হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরেমের একটা ফর্ম CLT1। এটা আসলে রুল অফ থাম্ব হচ্ছে মিনিমাম 30 বা 30 চেয়ে বেশি হতে হয়, সেক্ষেত্রে এটা ভালো হোল্ড করে, বাট এনের মান যদি কম হয় সেক্ষেত্রে ভালো হোল্ড করবে না। নেক্সট আমরা যদি অ্যাভারেজটা দেখি, অ্যাভারেজটা এস বার এন বা এস এন বার দিয়ে প্রকাশ করি আমরা। তো এটাকে আমরা খুব স্বাভাবিকভাবে এস এনটাকে যদি এন দিয়ে ভাগ করি তাহলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাব। সো এই অ্যাভারেজটার মিন হবে মিউ, আমরা এটা দেখলে বুঝবো এন দিয়ে ভাগ করলে এটা মিউ হয়, অ্যান্ড ভেরিয়েন্স হবে সিগমা স্কয়ার বাই এন। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এস বার এন এটা আমরা পাচ্ছি সিগমা বাই √n। এখানে যে ক্যালকুলেশনগুলো করা হচ্ছে এখানে ভেরিয়েন্সের আমরা একটা সিম্পল একটা প্রপার্টি এখানে ইউজ করেছি, সেটা হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স যদি আমাদের থাকে তাহলে আমরা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলে এটা কি স্কোয়ার হয়ে যাবে আর ভিতরে থাকবে শুধু ভেরিয়েন্স অফ এক্স। সো আমরা এখানে যেটা দেখতেছি যে ভেরিয়েন্স অফ এস বার এন মানে হচ্ছে এস এন বাই এন। তো এনটা যদি কনস্ট্যান্ট এটা বাইরে নিয়ে আসলে 1/n স্কোয়ার হবে, আর এখানে থাকবে ভেরিয়েন্স অফ এস এন। তো ভেরিয়েন্স অফ এস এন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এন সিগমা স্কোয়ার। এন সিগমা স্কোয়ারকে এভাবে এন দিয়ে ভাগ করলে আমরা ফাইনালি পাই সিগমা স্কোয়ার বাই এন। সো আমাদের যেটা লাগবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এস বার এন হুইচ ইজ সিগমা বাই √n। তাহলে আমরা সেন্ট্রাল লিমিট থিওরেম অনুযায়ী যেটা বলতে পারি সেটা হচ্ছে যদি n টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে এই যে অ্যাভারেজ আমরা বললাম এটার যে স্ট্যান্ডার্ডাইজড ফর্ম এটা স্ট্যান্ডার্ড সাম হবে না, এটা অ্যাভারেজ হবে। কারেকশন প্লিজ। সো এটাও অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউটেড হবে অর্থাৎ এই এস বার এন মাইনাস মিউ বাই সিগমা বাই √n। ওকে,
তো আমরা এই দুইটা ফর্ম একটু মাথায় রাখবো সেন্ট্রাল লিমিট থিওরাম। তাহলে সেন্ট্রাল লিমিট থিওরাম মূল কথা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল নর্মালি ডিস্ট্রিবিউটেড হোক অথবা নাই হোক, যদি এন টেন্স টু ইনফিনিটি অর্থাৎ আমাদের এনের মান যথেষ্ট বড় হয়, তাহলে এদের যে সামটা এটার স্ট্যান্ডার্ডাইজ সামটা অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে, আর এটার স্ট্যান্ডার্ডাইজ যে অ্যাভারেজটা সেটাও নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে। একটা ম্যাথে যাওয়ার আগে আমি একটা জাস্ট সিমুলেশন আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আসলে সাম অফ র্যান্ডম ভেরিয়েবল আসলে ব্যাপারটা আমি আগে ডেটার স্ট্রাকচারটা বুঝে সে আমার এখানে 5টা আমি র্যান্ডম ভেরিয়েবল নিলাম x3 x4 অ্যান্ড x5। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের যদি n সংখ্যক অবজারভেশন থাকে, সরি n সংখ্যক না, আমি ধরলাম অবজারভেশনকে আমি অবজারভেশন হিসেবে বলি, এটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। সো আমাদের এখানে সে আমি ধরলাম অনেক অবজারভেশন আছে, সে 50টা আমি ধরলাম, এখানে আমার প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের 50টা অবজারভেশন আছে। সো x2রও 50টা অবজারভেশন থাকবে, x3রও 50টা অবজারভেশন, এভাবে x5এরও। তাহলে আমাদের এসএনটা আসলে কি? এসএন হচ্ছে সাম অফ এক্স। সো আমাদের এখানে যদি 50টা এটা একটা যদি ম্যাট্রিক্স হয় x1 থেকে x5, সো এখানে 5টা কলাম আছে আর 50টা রো আছে। সো এসএন আমরা যদি বলি হোয়াট ইজ S1 অর্থাৎ এসএন এর প্রথম এলিমেন্ট কী হবে, তাহলে সাম অফ x1 প্লাস x2 প্লাস x3 x4 x5, এটা হচ্ছে এসএন। এভাবে আমরা টোটাল রো পাবো 50টা। ওকে, তো সেন্ট্রাল লিমিট থিওরাম যেটা বলে সেটা হচ্ছে এক্সের মান যদি যথেষ্ট বড় হয় আর পার ভেরিয়েবলও যদি যথেষ্ট আমাদের স্যাম্পল সাইজ ডেটার সাইজ বড় হয়, তাহলে সেক্ষেত্রে এসএনটার স্ট্যান্ডার্ডাইজ সামটাও কি, অর্থাৎ এসএন যেটা আমরা বলি স্ট্যান্ডার্ড সাম, এটাও কি ফলো করবে নর্মাল ডিস্ট্রিবিউশন। তো সিমিলারলি আমরা এখানেও একই কাজ করতে পারি, এসএন বারটা আমরা বের করতে পারি, অর্থাৎ এসএনকে যেহেতু আমাদের 5টা করে র্যান্ডম ভেরিয়েবল, সো আমরা এটাকে 5 দিয়ে ভাগ করলে আমরা একইভাবে 50টা অবজারভেশন পাবো ফর এস বারেন। তাহলে আমাদের এটা যদি আমরা সিমুলেশন করি অর্থাৎ x1 x2 x3 x4 x5 আমরা নন নর্মাল একটা ডিস্ট্রিবিউশন থেকে এগুলোকে জেনারেট করি, সেক্ষেত্রেও কি সেন্ট্রাল লিমিট থিওরাম এটাই বলে এদের স্ট্যান্ডার্ডাইজ সাম আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। তো আমি এখানে আপনাদের সাথে একটা ডিস্ট্রিবিউশনের আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমরা বিটা ডিস্ট্রিবিউশনের হয়তো নাম শুনিনি আপাতত, এখানে ওভাবে আমাদের লাগবে না। আমাদের আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে একটু মাথায় রাখতে বলবো, সেটা হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশন একটা ডিস্ট্রিবিউশন। তো বিটা ডিস্ট্রিবিউশনের আমাদের এটা হচ্ছে আমাদের বিটা ডিস্ট্রিবিউশনের পিডিএফ। সো আমাদের বেশি কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট আমরা এটাই একটু মনে রাখলে খেয়াল রাখলে হবে। সেটা হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশন যে অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবল এক্স হচ্ছে বিটা ডিস্ট্রিবিউটেড, সো এটার সাধারণত রেঞ্জ থাকে 0 থেকে 1-এর মধ্যে। সো আমি এখন যে র্যান্ডম ভেরিয়েবলগুলো জেনারেট করব সেগুলো বিটা ডিস্ট্রিবিউশন থেকে জেনারেট করব। 2টা প্যারামিটার আমাদের থাকবে আলফা এবং বিটা, সেটা আমি ধরে নেব ইচ্ছা মতো যাতে আমার স্কিউড একটা ডিস্ট্রিবিউশন হয়, আর আমাদের এক্সের ভ্যালুগুলো অবশ্যই 0 থেকে 1-এর মধ্যে থাকবে। সো লেট স্টার্ট। এখানে আমি একটা লাইব্রেরি ইউজ করবো মাস, এখানে আমি একটা র্যান্ডম নাম্বার একটা সিট করলাম, সিড একটা সেট করলাম। এখানে নাম্বার অফ অবজারভেশন আমি 50 করে নিব। তা আমি প্রথমে একটা র্যান্ডম ভেরিয়েবল জেনারেট করলাম x1, এখানে টোটাল 50টা অবজারভেশন থাকবে এবং আলফা এবং বিটার মান এই 2টা প্যারামিটার, সো এটা না বুঝলেও চলবে। আমি এখানে 50টা অবজারভেশন আমি সিমুলেট করব। সো এদেরকে যদি আমি প্লট করি তাহলে আমার এটা যে প্লটটা আসে এটা অবশ্যই নর্মাল না, এটা নেগেটিভলি স্কিউড। এবং এদের মিন আমি যদি দেখি যে এই এক্সটার মিন কত, দেখা যাচ্ছে এটার মিন হচ্ছে 0.82 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.12। সো আমি একই প্যারামিটার মানে সেম প্যারামিটার থেকে যদি আমি আবার আরেকটা x2 জেনারেট করি তাহলে সেটার হিস্টোগ্রামও কিন্তু নেগেটিভলি স্কিউড, অবশ্যই এটা নর্মাল না। এবং এটার মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও মোটামুটি কাছাকাছি, বিশেষ করে মিনটা খুবই কাছাকাছি, বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু ডিফার করতেছে। তো একইভাবে আমি যদি আরেকটা করি তাহলে এইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবগুলোই কিন্তু মিন খুবই কাছাকাছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ক্লোজ, বাট সবগুলোই কিন্তু নেগেটিভলি স্কিউড, কোনোটাই নর্মাল না। এভাবে আমি 100টা র্যান্ডম ভেরিয়েবল জেনারেট করব, x1 x2 এভাবে x100 পর্যন্ত টোটাল 100টা আমি র্যান্ডম ভেরিয়েবল জেনারেট করব। সো আমি এখানে একটা ফাংশন ইউজ করেছি রেপ্লিকেট, অ্যান্ড মানে হচ্ছে আমাদের নাম্বার অফ র্যান্ডম ভেরিয়েবল,
ইচ উইথ 50 অবজারভেশন। সো আমাদের এখানে আমরা যদি দেখি যে ডাইমেনশন অফ ডি, আমরা যদি ডি এখানে কল করি তাহলে ডিটা আসলে এখানে দেখাবে না, মাত্র 10টা কলাম রো দেখায় এবং কলামও বেশি দেখায় না। বাট আমরা ডাইমেনশন যদি দেখি তাহলে যেটা বুঝবো, ডাইমেনশন এটা একটা ম্যাট্রিক্স। আমরা যদি দেখি ডিটা আসলে কি, এটা একটা ম্যাট্রিক্স, তার মানে এ ধরনের একটা ম্যাট্রিক্স আমরা পেয়েছি। এই ফার্স্ট এই অংশটা, এই ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি। সো এই ম্যাট্রিক্সটার আমাদের রো নাম্বার হচ্ছে 50, আর কলাম নাম্বার হচ্ছে, আমরা কয়টা র্যান্ডম ভেরিয়েবল নিয়েছি, এখানে র্যান্ডম ভেরিয়েবল 5টা নিয়েছি, সো এখানে 5, বাট আমার ডেটাতে র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে 100টা, সো 50 × 100। সো আমরা একটু চেক করে দেখি আমাদের এই ডাইমেনশনটা 50 × 100 কিনা। সো ডিম এটা 50, প্রথমটা হচ্ছে রো অ্যান্ড সেকেন্ড হচ্ছে কলাম। সো আমরা 50টা রো এবং 100টা কলাম পেয়েছি, তার মানে 100টা র্যান্ডম ভেরিয়েবল, প্রত্যেকটার 50টা করে অবজারভেশন। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এসএনটা পাবো রোটাকে সাম করে। সো আমাদের আর এর মধ্যে রো সাম একটা ফাংশন আছে। সো এসএন বার হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটার রো সাম। এখানে আমি অ্যান এবং অবজারভেশন আবার কল করেছি চেক করার জন্য আসলে আমার ঠিক আছে কিনা। সো আমরা যদি লেন্থ দেখি, সো এটা একটা ভেক্টর হয়ে যাচ্ছে, এটা টোটাল লেন্থ হচ্ছে 50, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসএন যেটা পাবো আমরা এখানে 50টা ভ্যালু আছে। সো লেন্থ হচ্ছে 50। এখন আমরা এসএনটাকে প্লট করব হিস্টোগ্রাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনের মান যেহেতু খুবই হাই, সো এটা মোটামুটি নর্মালি ডিস্ট্রিবিউটেড সিমেট্রিক হচ্ছে, এবং আমরা যদি একটা ডেন্সিটি ফিট করি সেটাও কিন্তু মোটামুটি। এখন আমরা যদি এটাকে স্ট্যান্ডার্ডাইজড করি, সেক্ষেত্রে স্কেল করি, সেক্ষেত্রে এটা আরও বেশি নর্মাল ডিস্ট্রিবিউটেড হবে। এবং আমরা চেক করে দেখতে পারি যে মিন অফ এসএন কত, এবং তো মিন অফ এসএন হচ্ছে 83, এবং আমরা যেটা বলছি যে এসএনের যে মিন ভ্যালু, এসএনের যেটা মিন ভ্যালু সেটা হচ্ছে n × মিউ। তো আমরা যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল x1-এর জন্য যে মিনটা পেয়েছি সেটার সাথে আমরা যদি n গুণ করি তাহলে এসএনের যে এক্সপেক্টেড ভ্যালু সেটা আসে কিনা। এখানে আমি মিন অফ এক্সএনটা আমরা আগে দেখেছি, আমি আরেকবার শো করি। আমাদের মিন অফ এক্স বার এন এটা হচ্ছে আমাদের 0.822। তো এটাকে যদি আমরা এন, আর মিন অফ এস আর এন আমরা যেটা এটা 83 পেয়েছি। সো এনের সাথে মিন অফ এক্স এটা গুণ করলে আমরা কাছাকাছি পেয়ে যাই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা একটু চেক করে দেখব, এটা কাছাকাছি আসবে। সো আমরা এটা বুঝলাম। এখন যদি আমরা অ্যাভারেজটাকেও করি, সো আমরা সেক্ষেত্রে আমরা রোটার আগে সাম বের করেছি, এখন মিন বের করব। সো আমরা এস বার এনটাও দেখতে পারি আগের মতোই। এখানেও দেখা যাচ্ছে যে এস বার এনটা অর্থাৎ অ্যাভারেজটাও কি নর্মালি অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউটেড। অথবা আপনারা যারা একটু হাইপোথিসিস টেস্ট ভালো পারেন তারা এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা চেক করে দেখতে পারেন সাপিরুইকি টেস্ট দিয়ে। তো সাপিরুইকি টেস্ট বলে যে এটা নর্মাল ডিস্ট্রিবিউটেড। সো দিস ইজ ফর অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট। সো যারা বুঝেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে এটা নর্মাল ডিস্ট্রিবিউটেড হয়। একইভাবে আমরা সামটাকেও দেখতে পারি এটা আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড কি না। সাপিরো টেস্ট এস এন, এস বার এন, তো এটাও কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউটেড। সো আমরা মোটামুটি ভিজুয়ালি বুঝলাম যে আসলে সেন্ট্রাল লিমিট থিওরামটা কতটুকু কারেক্ট। যদি এনের মান সিগনিফিকেন্টলি লার্জ হয় সেক্ষেত্রে আমরা এটাকে নর্মালাইজ করতে পারবো। তো এখানে একটা ম্যাথ আছে, আমি এটা ব্যারনের বই থেকে জাস্ট শেয়ার করতেছি আপনাদের সাথে। সো টেক এ মিনিট। ওকে, এখানে আমাদের এই যে এখানে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এ ডিস্ক হ্যাজ ফ্রি স্পেস অফ 330 মেগাবাইট, অর্থাৎ একটা ডিস্কের 330 মেগাবাইট ফ্রি আছে। এবং কোশ্চেন হচ্ছে ইজ ইট লাইকলি টু বি সাফিসিয়েন্ট ফর 300 ইন্ডিপেন্ডেন্ট ইমেজেস ইফ ইচ ইমেজ হ্যাজ এক্সপেক্টেড ভ্যালু অফ 1 মেগাবাইট উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 0.5 মেগাবাইট। অর্থাৎ আমরা যদি 300টা ইমেজ নিই ইন্ডিপেন্ডেন্ট, সবগুলো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এগুলো কি এই স্পেসের মধ্যে ধরবে কি না, এটা তাহলে এটা ধরবে। এটার জন্য আমরা যেটা দেখতে হবে সেটা হচ্ছে সাম অফ 300 ইন্ডিপেন্ডেন্ট ইমেজের যে সাইজ, এটার 330 চেয়ে কম হওয়ার যে সম্ভাবনা, এটা যদি হাই হয় তাহলে আমরা বলবো হ্যাঁ এটা ভেরি মাচ লাইকলি। সো এখানে এটা শর্টকাটে করা হয়েছে। আসলে এখানে আমরা যদি বলি যে আমরা যদি একটু ব্রিফলি করি তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে
ইচ ইমেজ আমরা এটাকে ধরবো এক্সআই হচ্ছে আমাদের কি ইচ ইমেজ সাইজ। তো এখানে কিন্তু কোথাও বলায়নি যে এক্স ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন, বাট অ্যাসপেক্টেড ভ্যালুগুলো দেওয়া আছে সবগুলো সেম। সো অ্যাসপেকটেশন অফ এক্স হচ্ছে আমাদের এক্সপেকটেশন অফ এক্স হচ্ছে আমাদের মিউ এখানে আমাদের কত আমরা একটু আরেকবার দেখে নিই। এটা 1 মেগাবাইট মেবি 1 মেগাবাইট হচ্ছে আমাদের মিন আর ডিস্ট্রিবিউশন 0.5। সো এটা আমরা পেলাম অনলি ওয়ান অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্যাট ইজ সিগমা, অর্থাৎ সবগুলো এক্সেরই একই সিগমা, এটা আমরা পেয়েছি 0.5। এখন আমাদের এসএনটা আমরা একটু ডিফাইন করি। হোয়াট ইজ এসএন? তাহলে এসএন হচ্ছে নাম্বার অফ, অর্থাৎ x1 থেকে শুরু করে আমরা আমাদের 300টা ইমেজ টোটাল। সো x300 দ্যাট ইজ সাম অফ xi I from 1 to 300। ওকে, তাহলে আমরা যেটা জানি যদি এরকম হয় ব্যাপারগুলো, তাহলে এক্সপেকটেশন অফ এসএন হবে আমাদের n ইন্টু মিউ। তাহলে n এর মান হচ্ছে 300, মিউর মান হচ্ছে 1, সো আমরা পাচ্ছি 300। একইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এসএন এটা হবে সিগমা ইন্টু রুট ওভার এন। এটা আমরা সেন্ট্রাল লিমিট থিওরেম থেকে জানি। সো সিগমার মান হচ্ছে 0.5 আর এন এর মান হচ্ছে 300। সো এটা করলে আমরা একটা রেজাল্ট পাবো। তো এ পর্যন্ত ক্লিয়ার মোটামুটি আমরা বুঝলাম। নেক্সট আমাদের বইয়ে চলে যাই। তাহলে আমাদের এখানে এসএনটা যেহেতু এন খুবই লার্জ, সো সেন্ট্রাল লিমিট থিওরেম অ্যাপ্লাই করে আমরা যেটা পাবো সাফিসিয়েন্ট স্পেস মান হচ্ছে এসএন সাম অফ র্যান্ডম ভেরিয়েবলের যে আমরা নতুন যে র্যান্ডম ভেরিয়েবল পেলাম সেটার মান 330 চেয়ে সমান বা কম হওয়ার সম্ভাবনা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে ট্রান্সফরমেশনটা করব, একই ট্রান্সফরমেশন আমরা এখানেও করব। ওকে, এরপর আমরা এইখানে যে মানটা পাবো সেটা হবে 3.46 হুইচ ইজ 0.9997। সো ভেরি ক্লোজ টু 1। সো দিস ইজ প্রবাবিলিটি ইজ ভেরি হাই, হ্যান্স দি অ্যাভেলেবল ডিস্ক স্পেস ইজ ভেরি লাইকলি টু বি সাফিসিয়েন্ট। ওকে, তো এইভাবে আমরা আমাদের সেন্ট্রাল লিমিট থিওরেমের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। নেক্সট আরেকটা আমাদের প্রবলেম, এটা আপনারা একটু দেখে নেবেন। এটাও দেখানো যায় যে আমাদের এন টেন্স টু যদি ইনফিনিটি হয় এবং পি এর মান 0.05 এবং 0.95 মধ্যে যদি থাকে, তবে এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে পি এর মান 0.5 যত ক্লোজ হবে ততই ভালো। দেন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি, যেখানে মিউ হবে এনপি আর ভেরিয়েন্স হবে এনপি কিউ। ওকে, এখানে পি এর ভ্যালু নিয়ে যেহেতু আমাদের একটু কনফিউশন আছে, সো আমরা এটা একটু চেক করে নিব, যে কোনো একটা বই থেকে একটু চেক করে নিব। যেমন এখানে নর্মাল অ্যাপ্রক্সিমেশনটা এখানে আছে। সো নর্মাল অ্যাপ্রক্সিমেশন এটাই বলে যে এক্স ইজ আমাদের পি ইজ ভেরি ক্লোজ টু 0 আর 1। ওকে, এখানে বলা হচ্ছে বোথ দ্য বাইনোমিয়াল অ্যান্ড দ্য পয়সন ডিস্ট্রিবিউশন আর ডিসক্রিট। সো আমাদের এখানে যেটা বলা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন বাইনোমিয়ালে যায় যদি অ্যান ইজ কোয়াইট লার্জ এবং ক্লোজ টু 0 আর 1। বাট আমাদের এন এর মান যদি যথেষ্ট বড় হয় এবং পি এর মান যদি অ্যাপ্রক্সিমেটলি 0.5 সমান হয় বা খুব ছোট বা খুব, এখানে এটাই মূলত ইভেন এন ইজ স্মল অ্যান্ড পি ইজ রিজনেবলি ক্লোজ টু হাফ। তো সেক্ষেত্রে এটা ভালো অ্যাপ্রক্সিমেশনটা হয়। সো আমি আমাদের ব্যারনের যে বইটা এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি। সেক্ষেত্রে এন এর মান আসলে পি এর মান যত ক্লোজ টু হাফ হবে অর্থাৎ 0.5 হবে তত অ্যাপ্রক্সিমেশনটা ভালো কাজে লাগবে। সেক্ষেত্রে এন এর মানটা যথেষ্ট বড় না হলেও চলে, বাট এন এর মান যদি যথেষ্ট বড় সেক্ষেত্রে পি হয়তো কিছুটা আমরা কনসিডার করতে হবে, বাট ভেরি ক্লোজ টু 0 আর 1 হলে হবে না। অর্থাৎ এখানে যে লিমিটটা দেওয়া আছে 0.05 চেয়ে বড় বা সমান অথবা 0.95 চেয়ে ছোটো, সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্রক্সিমেট করতে পারবো। সো এই ম্যাথটা আপনারা ব্যারনের বই থেকে একটু দেখে নেবেন অ্যাপ্রক্সিমেশনটা। এখানে এই ম্যাথটা করা আছে এক্সাম্পল 4.5।
সো আপনারা একটু দেখে নেবেন। এখানে একটা কন্টিনিউটি কারেকশন করা হয়েছে, এটা আপনারা একটু পড়ে নেবেন। অথবা শুধু 50 জন্য করলেও খুব একটা 19-20 রেজাল্ট আসবে না, বাট এটাকে কন্টিনিউটি কারেকশন, অর্থাৎ 50 যেহেতু নিচে, সো এক্স যেহেতু এখানে ডিসক্রিট, সো কন্টিনিউয়াস ফর্মে নিলে আমরা 0.5 কমিয়ে এটা নিব। সো দেন আমরা এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশনে ট্রান্সফর্ম করলে আমরা 1.68 থেকে প্রবাবিলিটি পেয়ে যাব। সো আজকে এই পর্যন্তই। এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভালো মতো দেখবেন এবং কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশানে জানাবেন অথবা গুগল ক্লাসে নক করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকে আমরা এই পর্যন্তই, আমাদের লেকচারটা একটু লম্বা হয়ে গেল, সো সরি ফর দ্যাট। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।